আব্বা क्या करते थे? আব্বা হারমোনিয়াম বাজাতে থে। আব্বা হারমোনিয়াম বাজাতেন কিনা জানি না, তবে এই যে আব্বার কথা আপনাদের সামনে বলছি তার নাম শাকিল আহমেদ এবং তিনি আসানসোল এলাকার বেশ পুরনো চাল ছিলেন, সেটা বোঝাই যাচ্ছে। এই শাকিল আহমেদ বাম আমলে ফরওয়ার্ড ব্লকে ছিলেন, ফরওয়ার্ড ব্লক করতেন, তিনি জিতে কাউন্সিলরও হয়েছিলেন। তারপর যখন আমাদের রাজ্যে পালাবদল হলো, শাকিল আহমেদ পালাবদল করে চলে এলেন তৃণমূল কংগ্রেসে। তারপর তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের সংখ্যালঘু সেলের সহ সভাপতিও তিনি হয়েছিলেন। এখন আর তিনি সহসভাপতি নেই, এখন তিনি প্রাক্তন। এবার তৃণমূল কংগ্রেসে তিনি এতদিন আগে যোগ দিয়েছেন, সংখ্যালঘু সেলের সহসভাপতি হয়েছেন, তার মানে দলের লোকেরা নিশ্চয়ই তাকে চেনেন, শাকিল আহমেদের সঙ্গে চেনা জানা আছে, যোগাযোগ আছে। কিন্তু না, এখন শাকিল আহমেদের ছেলে সে প্রতারণার দায়ে ধরা পড়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে না না, কে শাকিল আহমেদ, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তৃণমূল কংগ্রেসের ওই সংখ্যালঘু সেলের যিনি বর্তমান সভাপতি তিনি বলছেন, দেখুন শাকিল আহমেদ একটা সময় ছিলেন আমাদের দলে এবং তখন তিনি এই সংখ্যালঘু সেলের সহসভাপতি ছিলেন, এখন দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমদ সে ওই আসানসোলে কোটি কোটি টাকা প্রতারণা করে প্রচুর লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধরা পড়েছে। আর দল এখন বলছে যে আমরা তো চিনি না ওকে, কিন্তু শাকিল আহমেদকেও ফোন করে তুমি কে বলে চিৎকার করা যাচ্ছে না, কারণ তার ছেলে ধরা পড়ার পর থেকে সংবাদ মাধ্যম তার সঙ্গে যতবারই যোগাযোগ করতে চাইছে দেখা যাচ্ছে তার ফোনটা সুইচ অফ করা। আব্বার ফোনও সুইচ অফ, ছেলের ফোনও সুইচ অফ, এবং সেটা বেশ কয়েক মাস বন্ধই থাকবে। তার কারণ হচ্ছে ছেলে তাহসিন আহমেদ, তাকে তো রাস্তা থেকে পাকড়াও করে আদালতে প্রডিউস করা হয়েছে। এই আসানসোল এলাকার দিকে ঢুকলেই আপনি একটা অন্য ধরনের কথাবার্তা শুনতে পাবেন, ভাষা শুনতে পাবেন, এবং সেখানে আপনি দেখবেন মেটিয়া বুরুজ, মল্লিক বাজার, গার্ডেন রিচ, এই সমস্ত এলাকা একেবারে মিলে যাচ্ছে একসাথে। এ মামা লোক সব এক হো গয়া রে, বহুত টেনশন হ্যাঁ, মাথা একেবারে জ্যাম হয়ে গেছে, আর লোড নিতে পারছি না। এই ভাষার কি মাহাত্ম্য সেটা যারা শোনেন এবং যারা বলেন তারাই বলতে পারবেন। আপনি বরং চলুন আপনাকে দিন কয়েক আগের একটা গল্প শোনাই। সেই সময় একখানা ভিডিও সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ সে কেঁদে কোকিয়ে হাত জোর করে একখানা ভিডিও পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে সে হাত জোর করে রীতিমতো বলছে যে দেখো ভাই, তোমাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি, তোমাদের সব টাকা আমি ফেরত দিয়ে দেবো, আমাকে একটুখানি সময় দাও, আমার একটু লস হয়ে গেছে, যে কাজটা যেভাবে করতে গেছিলাম সেটা হয়নি বস, একটু সময় দাও, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, আমার ফোনও তোমাদের জন্য খোলা থাকবে, আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেবো, একেবারে আল্লাহর নামে শপথ করে বলছি সব টাকা ফেরত দিয়ে দেবো। এবং সেই ভিডিওতে তাহসিন আহমেদ এতবার করে আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর নামে এতগুলো ফর্দ কেটেছেন যে শুনলে মনে হবে আল্লাহ তাকে বলেছিলেন যাও যাও গিয়ে তুমি এতগুলো লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতারণা করো। আর সে সমস্ত করার পরে আল্লাহকেই সে গ্যারেন্টার করে দিয়েছে যে আল্লাহকে আমি কসম, আল্লাহর কসম আমি তোমাদের টাকা ফেরত দেবই দেবো। যারা ফ্রড করে, যারা যত বেশি ঠকায় মানুষকে, দেখবেন তারা তত বেশি ভগবানের নাম দেয়, অমুকের দিব্যি বলছি, মায়েরই বলছি, আল্লাহ কসম তোমার টাকা আমি দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই তাহসিন আহমেদের একটা ভিডিও পর্যন্ত পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যার কাছ থেকে টাকা নিয়েছেন এমন একজন ব্যক্তি, তিনি রীতিমতো চিৎকার করে বলছেন এই তাহসিন আহমেদকে উদ্দেশ্য করে যে তোমাদের রমজান আমাদের ছট আমি দুটোরই খেয়াল রেখেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবি, তুই ঠিক পালিয়ে যাবি, তুই আমাদের টাকা দিবি না। पैसा नहीं देगा, हम बोल रहे हैं। जिसके मन में पाप रहता है सेंसुल भागा, अब ये भागेगा, हम लिख के देते हैं ये भागेगा। नहीं भागेगा, क्यों घबरा रहे आप? नहीं ये भागेगा, नहीं भागेगा जी, बोला तो उतना दिन से भागा, बोलिए इसको बचाए, यहाँ रखा गया कि नहीं, सबका हाँ सब रख के क्या बोला, तसल्ली कौन सा तसल्ली दे के क्या करेंगे हम, ना इस बार आएंगे तो आरती लेके आएंगे। আর সেখানে এই সমস্ত কথা যখন তাহসিন আহমেদকে বলা হতো, সে নানা রকম ভুজুং ভাজুং দিত লোকজনকে, একেবারে স্পেশাল কেস, গোটা আসানসোল চিরুনি চালিয়ে সে টাকা পয়সা বের করেছে, নিজের বাবার পরিচিতি, দলীয় পরিচিতি, বাবা তৃণমূলে ছিল, সেই সমস্ত পরিচয়কে কাজে লাগিয়ে ব্যবহার করে টাকা তুলেছে, এবং তারপর যখন টাকা দিতে পারছে না তখন লোকজনকে আরে দিয়ে দেবো তোমার টাকা, আচ্ছা ঠিক আছে প্রফিট দিতে পারবো না, আসল টাকা ফেরত দিয়ে দেবো, 5% করে দিতে শুরু করবো, কর্পোরেট অ্যাকাউন্ট খোলো তারপরে টাকা পাবে, এরকম নানা ভুজুং ভাজুং দিত। আর লোকজন গাল পারতে এলে নিজের বাবাকে সামনে এগিয়ে দিত, বাবা তার দলীয় পরিচয় সেই সমস্ত কিছুকে সামনে এগিয়ে দিত, এবং তারপরে ওই সব কথা বলতো, এ তেকো ক্যা লাগতা হ্যায় রে মামা, मैं तेको फ्रॉड करेगा, আমি তো তোদের মধ্যে থেকেই এসেছি, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি, तूने ऐसा कैसे बोल दिया, ऐसा कर दिस, আরে এরকম করিস না, अब्बा है हारमोनियम है। आप लोग से भी दुआ करते हैं और रिक्वेस्ट करते हैं कि आप लोग भी दुआ कीजिए और अल्लाह से उम्मीद लगाए कि इस बार हम लोग सबको कामयाब करते हैं।
हम लोग सब एक ही नाव पे सवार हैं। कोई भी डूबेगा, सब डूबेगा। आप लोग से गुजारिश है, बात समझिए थोड़ा सा, और आप भी जानिए हम आप लोग के बीच में से ही हैं। हम कहीं बाहर से नहीं आए हैं। हम जान रहे वक्त काफी तवील हो गया है, लेकिन एक लास्ट मौका दीजिए और अल्लाह से दुआ करिए कि इस बार अल्लाह सबकी लाज रख ले, हम लोग को कामयाब कर दे। जिसका जो भी पैसा, जिसका थ्रू भी इन्वेस्ट है, सबका पैसा हम देंगे। ऐसा नहीं कि कोई किसी को देगा। थोड़ा सा वक्त दे दीजिए भाई साहब। और सबसे बड़ा चीज कि आप लोगों को बहुत ये दिक्कत था, मेरा ही गलती था कि फोन नहीं लगता, इसलिए हम अपना नंबर और व्हाट्सएप चालू कर लिए हैं। किसी भी बात के लिए आप लोग हमको सुबह से फोन कर सकते हैं। कोशिश करेंगे कि सबका काम पूरा हो जाए। अल्लाह से दुआ है कि अल्लाह आपकी भी लाज रख ले, मेरी भी लाज रख ले, और अपने हबीब के सदके में सबकी लाज रख ले। यही गुजारिश है भाई कि आप लोग दुआ कीजिए। जो वक्त हम लिए हैं तो ये वक्त आप हमको दे दीजिए। इसके अलावा फिर अल्लाह आलम, अल्लाह ही बेहतर फैसला करने वाला है। हमको अल्लाह से उम्मीद है और आप लोग से उम्मीद है कि आप लोग मेरी बात समझेंगे। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। এরপরে এই বিষয়টা নিয়ে হাওয়া গরম হতে শুরু করে, মানুষ ক্ষেপতে শুরু করেন। তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির বিধায়ক আসানসোলের, তারা সকলে রাস্তায় নামেন। তারাও এই নিয়ে বক্তব্য সামনে রাখেন। এত চাপ তাহসিন আহমেদ আর সহ্য করতে পারছিলেন না, তাই তিনি একটু হাওয়া বদলাতে, একটু হাওয়া খেতে বেরিয়ে পড়েন জাতীয় সড়কের ওপর। আর সেখান থেকে তাকে খপ করে ধরে ফেলা হয়। জানা যায় 19 নম্বর জাতীয় সড়কের ওপরে ওই চন্দ্রচূড় মোড়ের কাছে তাকে পাওয়া গেছে এবং একটি বাস থেকে পুলিশ তাকে ধরেছে। এবং জানা যাচ্ছে যে ওই বাসটা চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাহসিন আহমেদ। সম্ভবত ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার তার প্ল্যান ছিল। এবং যখন তাকে পুলিশ ধরেছে সেই সময় তার নিজের সঙ্গে 250 গ্রাম সোনা ছিল, যে সোনার বাজার মূল্য বর্তমানে 31 লক্ষ টাকা। তবে তাকে ধরে নিয়ে এসে আদালতে প্রডিউস তো করা হয়েছে, টাকা পয়সা সেভাবে তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও পাওয়া যাবে কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং আপনি যদি ভাবেন যে শুধুমাত্র এই গরিব মানুষজন যারা পড়াশোনা জানেন না, তথাকথিতভাবে অশিক্ষিত, ডিগ্রি নেই তাদের কাছে, তারা শুধুমাত্র এই ফাঁদে পা দিয়েছেন, তা কিন্তু নয়। আরো প্রচুর অন্যান্য স্তরের মানুষও রয়েছেন, সমাজের সর্বস্তরের এক একজন করে নমুনা রয়েছেন যারা এই ফাঁদে পা দিয়েছেন। আর এই তাহসিন আহমেদ জানা যাচ্ছে 3000 মানুষের কাছ থেকে 350 কোটি টাকা হাতিয়েছেন। 3000 মানুষকে ফ্রড করেছেন, 3000 মানুষকে ঠকিয়েছেন। টোটাল 350 কোটি টাকার স্ক্যাম। একজন অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার তিনি বলছেন, আমি প্রথমে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম, তারপর সেখান থেকে রিটার্নও পেয়েছিলাম, তারপর আরো অনেক বিনিয়োগ করেছি, সব মিলিয়ে আমি 41 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, কিন্তু তারপরে এখন আর টাকা পয়সা পাচ্ছি না। আর আমার কথা শুনে আরো অনেকে তাদের টাকা পয়সাও বিনিয়োগ করেছিল, তাদের টাকা পয়সাও এখন আটকে গেছে। আমাদের তো মনে হচ্ছে মোটামুটি 450 কোটি টাকার একটা স্ক্যাম হয়েছে। আপনি ভাবুন, যে ব্যক্তি 41 লক্ষ টাকা ওখানে বিনিয়োগ করেছেন তাকে আপনি কি বলবেন? তারই সঙ্গে আরেক বাসিন্দা মৌটুসী দত্ত তিনি বলছেন, আমি বেকার, আমি চাকরি করি না, আমার গয়নাগাটি বন্ধক রেখে আমি 20 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। 20 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন উনি। এবং উনি বলছেন, প্রথমে কয়েক মাস আমি সুদের টাকা পেয়েছিলাম, তারপর আর টাকা পাচ্ছি না, এখন টাকা চাইতে গেলে ধাক্কাধাক্কি করা হচ্ছে, ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে, আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এই নিয়ে এই মুহূর্তে সিম্প্যাথি দেখানোর বিন্দুমাত্র কোনো জায়গা নেই, বিশ্বাস করুন। জানি আমি প্রত্যেকটা মানুষের জীবনের কষ্টার্জিত টাকা, সেই সমস্ত টাকা পয়সা চলে গেছে, তারপরেও এত নির্দয়ের মতো কথা আমি কেন বলছি? কারণ হচ্ছে একজন বিএসএফ অফিসার, তার তো প্রথমেই এটা দেখে বোঝার কথা যে এখানে একটা কোনো ফ্রডের জায়গা রয়েছে। তিনি 3 লক্ষ টাকা প্রথমে দিয়েছেন, তারপর সেখান থেকে রিটার্ন পেয়েছেন, তারপর 41 লক্ষ টাকা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন। তার বিন্দুমাত্র মনে হয়নি যে এখানে কোনো গন্ডগোল রয়েছে। কেন? কারণ তিনি আমটা পেয়ে যাচ্ছিলেন। আম যখন আমি পেয়ে যাচ্ছি তখন গাছের খবর আর রাখতে যাব কেন? গাছটা যে নকল, দুদিন পরে আমি আমের আও দেখতে পাবো না, সেটা তো দেখার দরকার নেই। আপাতত আমি আম পেয়ে যাচ্ছি। চিটিংবাজির এইটা হচ্ছে একেবারে টেক্সট বুক এবিসিডি। প্রথমে আপনাকে দারুণ রিটার্ন দেওয়া হবে, দারুণ মুনাফা দেওয়া হবে এবং বলা হবে আপনি এত এত টাকা পাবেন, আপনি দেখবেন আপনার হাতে 2 মাস 3 মাস সেই টাকা আসছে। তারপর আপনি আরো ভেতরে ঢুকবেন, আরো টাকা ইনভেস্ট করবেন, আস্তে আস্তে একদিন দেখবেন সমস্তটা উধাও, কোনো টাকা পয়সা, কোনো কিছুর আর কোনো ট্রেস নেই, কিচ্ছু আপনি খুঁজে পাবেন না। সেখানে দাঁড়িয়ে একজন বিএসএফ অফিসার তিনি 41 লক্ষ টাকা পর্যন্ত ওখানে দিয়ে দিয়েছেন। আর এই তাহসিন আহমেদ যে সমস্ত কথাবার্তা ভুজুং ভাজুং লোকজনকে দিত, সেটা শুনেই যে কোনো মুহূর্তে, মানে সেই কথাগুলো শুনে প্রথমেই কারণ মনে হওয়া উচিত এ তারা ভয়ঙ্কর ভালো কথা বলছে, মানে ভয়ঙ্কর ভালো একটা রিটার্ন আমাকে দেবে বলছে। এটা কি করে হতে পারে? কখনো এ বলতো আমি ইম্পোর্ট এক্সপোর্ট করে টাকা এনে দিচ্ছি, কখনো বলছে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, কখনো ক্রিপ্টোকারেন্সির কথা বলছে। সবাই ঠিক করে বুঝতেও পারছেন না সেই কথা, কিন্তু
তারা শুনে এটা ভাবছেন যে আরে বাস দারুণ টাকা পয়সা আমি বাড়িতে বসে পেয়ে যাব, আমি টাকা পয়সা ইনভেস্ট করে দিই। এবং এইখানেই কথা, আপনি যদি বলেন যে যারা টাকা পয়সা দিচ্ছেন তারা তো বুঝতে পারেননি, তারা তো অতটা শিক্ষিত নন, দিয়ে দিয়েছেন টাকা। একটা সময় ছিল যখন এটাই বলা হতো যে কষ্টার্জিত টাকা পয়সা গরিব মানুষ তারা বুঝতে পারেননি, দিয়ে দিয়েছেন, একেবারে সর্বশান্ত হয়েছেন, দোষটা তাদের নয়, যারা এদেরকে ঠকিয়েছে দোষটা তাদের। কিন্তু এখন যখন পশ্চিমবঙ্গে একের পর এক এই ঘটনা ঘটেছে, গ্রামে গঞ্জে মফস্বলে আপনি প্রত্যেকটা বাড়িতে জানতে পারবেন যে তার চেনা পরিচিত কারুর না কারুর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার প্রতিবেশীর সঙ্গে ঘটেছে, পাশের পাড়ার একটা লোকের সঙ্গে ঘটেছে। জানার পরেও যারা এই ফাঁদে পা দিচ্ছেন, এই লোভে পা দিচ্ছেন, তাদের আর কি সিম্প্যাথি দেখানো যেতে পারে? আপনার যদি এইটা যুক্তি হয় যে আমি তো বুঝতেই পারিনি কি হয়ে গেল, তাহলে বলতে হবে যে আপনি যদি বুঝতেই না পারেন যে কি হচ্ছে, তাহলে আপনার কেন মনে হলো যে জিনিসটা আমি সঠিকভাবে বুঝতে পারছি না, সেখানে আমি আমার জীবনের সমস্ত টাকা পয়সা লাগিয়ে দিই? একজন মহিলা, তিনি চাকরি করেন না, তিনি তার সমস্ত গয়নাগাটি বন্ধক রেখে 20 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন। তার মনে হলো যে তিনি বুঝতে না পারলেও এই রিস্কটা নেওয়া উচিত। এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে এই সিম্প্যাথি দেখানোর সত্যিই কোনো জায়গা আছে বলে কি আপনার মনে হয়? যাই হোক, তারই সঙ্গে এখানে বলি যে আসানসোলের একজন বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, আবার যার নাম হচ্ছে মলয় ঘটক, তিনি আবার আমাদের রাজ্যের আইন মন্ত্রী। তার সঙ্গেও কিছু লোকজন দেখা করতে গিয়েছিলেন এই ব্যাপারে, এবং তারা বলছেন মন্ত্রীমশাই জানিয়েছেন আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা প্রশাসন নেবে। আমাদের রাজ্যের আইন মন্ত্রী নিজেই কয়লাকাণ্ডে একবার এদিক থেকে ওদিক করছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ছুটছেন আমি সব কাগজপত্র দেবো, আমাকে গ্রেপ্তারটুকু করবেন না বলার জন্য। আবার ওদিকে আপনি তৃণমূল কংগ্রেসের বড় নেতা কুণাল ঘোষ, লর্ড কুণাল ঘোষ, তাকে গিয়ে প্রশ্ন করুন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আচ্ছা ওই যে সারদা চিটফান্ড কেলেঙ্কারির সব থেকে বড় বেনিফিশিয়ারি হিসেবে কার নাম যেন আপনি বলেছিলেন, দেখুন উনি উত্তরটা দেন কিনা। এখন তো উনি মুখ্যমন্ত্রীকে নিয়ে মুখটাও খোলেন না। যেখানে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের এই অবস্থা, সেখানে কে শাকিল আহমেদ কবে সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি ছিলেন, কে তার ছেলে তাহসিন আহমেদ, না তৃণমূল তাকে কি করে চিনতে পারবে বলুন তো? এখন তো অলরেডি শাসক দলের তরফ থেকে বলে দেওয়াই হয়েছে কে শাকিল আহমেদ, দলের সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।